বসো বসো বসো। আমাদের ক্লাস 8টা থেকে শুরু হয়, যদিও আজকে হচ্ছে একটু 5 মিনিট দেরি হয়ে গেল। তো উম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটা হচ্ছে, দেখো, আমি রাতের ক্লাসগুলোতে হিস্ট্রি ক্লাস করছি। আমি এখন এই মুহূর্তে হচ্ছে প্রাচীন ভারত নিয়েই পড়ে আছি। অলরেডি কয়েকটা হচ্ছে ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস আমি করেছি। যেমন মেহেরগড় সভ্যতা নিয়ে একটা ক্লাস করেছি, সিন্ধু সভ্যতা নিয়ে, এবং আর্যদের আগমন, এবং ঋগ্বৈদিক যুগ, আদি ঋগ্বৈদিক যুগ নিয়ে আলোচনা করা হয়েছে। মহাবীর, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা। মহাবীর সম্পর্কে আলোচনা করেছি, গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি একটা ক্লাসে। তারপরে হর্ষঙ্ক বংশ, এটাও করিয়ে দিয়েছি। তারপরে হর্ষঙ্ক বংশের পরবর্তী শিশুনাগ বংশ, নন্দ বংশ নিয়ে করিয়েছি। মৌর্য বংশের উপরেই ক্লাস হয়ে গেছে, এবং শুঙ্গ বংশের উপরেও ক্লাস সামনে হবে। তো আজকে যেটা, এই ক্লাসটা রেকর্ডিং করা ছিল না, এই ক্লাসটা আমি করেছি, এই ক্লাসটা বাদ ছিল। এই আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ অব্দি, অর্থাৎ এই যে যে টাইমটা, কোন টাইমটা বললাম, 1000, 1000 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? আর খ্রিস্টের জন্মের আগের থেকে শুরু করে 600 বিসি, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় পরবর্তী ঋগ্বৈদিক যুগ। কি বললাম? পরবর্তী ঋগ্বৈদিক যুগ, বা এই সময়টাকে তুমি মহাজন পদের যুগও বলতে পারো। কারণ এই সময়টাই হচ্ছে আর্যদের ছোট 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 গোষ্ঠী থেকে তৈরি হয়েছিল জনপদ, তারপরে তৈরি হয়েছিল বড় বড় জনপদ, যেগুলোকে বলা হয় 16 মহাজনপদ। এবং এই 16টা মহাজনপদ, ঠিক আছে, আমাদের হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অস্তিত্ব ছিল। শেষে এই 16টা মহাজনপদ একটা মহাজনপদে রূপান্তরিত হয়, অর্থাৎ হচ্ছে মগধকে কেন্দ্র করে একটা বিশাল সাম্রাজ্য তৈরি হয়। আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে এই যে যে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটেছিল, এবং মানুষের হচ্ছে ও তখনকার মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক, সামাজিক, এইগুলো আলোচনা করব। আর তারপরে বিশেষ করে হচ্ছে যে 16টা মহাজনপদ, ওই নামগুলো জানবো, এবং তাদের রাজধানী এবং তাদের গুরুত্ব। সুতরাং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গল্পের ছলে একদম সহজ সরল ভাবে আমি আলোচনা করব, তাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং যে কোনো পরীক্ষায়, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, এবং আশা করি এই যে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তুমি অ্যান্সার করতেই পারবে। সুতরাং এই জন্য বলছি হচ্ছে, তোমার অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখার প্রয়োজন নেই। তোমার একদম ফুললি ইনফরমেশনের জন্য আমাদের ক্লাসটার উপর নির্ভর করে থাকতে পারো, এবং এটা আমাদের ইউটিউবে ক্লাস হিসাবে থাকবে। প্লে লিস্টে অবশ্যই যে জিকে পোর্শনে যে প্লে লিস্ট, সেখানে গেলেই পেয়ে যাবে, এবং পরপর হচ্ছে ইতিহাসের ভিডিওগুলো পাওয়া যাবে। তো আজকের আমি বললাম যে বিষয়বস্তু কি কি আলোচনা করব, তাদের ধর্ম, সমাজ, অর্থনীতি, রাজনীতি, এবং এই কিভাবে ধারাবাহিকভাবে রাজনীতির পরিবর্তন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেল আজকের বিষয়টা? ক্লিয়ার হয়েছে তো? এবার দেখো, আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমাদের হচ্ছে প্রতি সপ্তাহের যে ক্লাস রুটিনটা, সপ্তাহে এখানে দেখো সোমবারে 4টে ক্লাস হয়,
ঠিক আছে, 11টা থেকে ক্লাস শুরু হয় এবং প্রায় 2টো পর্যন্ত চলে, এবং রাত্রেও ক্লাস থাকে, 4টে ক্লাস থাকে, বুধবারে হচ্ছে 4টে ক্লাস থাকে, বৃহস্পতিবারে আজকে যেমন জিকের ক্লাস, আজকে ইতিহাস নিয়ে আলোচনা করছি, ক্লাস থাকে, এবং রবিবার শনিবারেও ক্লাস থাকে 4টে, এবং এই ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে, এবং এই ক্লাসগুলোর জন্য তোমরা ওয়েট করে থাকতে পারো, ঠিক হয়তো 2-1 মিনিট দেরি হতে পারে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর এছাড়া রবিবারে হচ্ছে 2টো মক টেস্ট হয়, 2টো মক টেস্ট। প্রথমটাও হচ্ছে এসএসসিজিডি, 12টা থেকে শুরু হয়, 1টা পর্যন্ত চলতে থাকে, এবং 1টা থেকে 2টো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপির জন্য মক টেস্ট হয়, ফুল মক টেস্ট, এবং এটা হচ্ছে ফ্রিতে হয়। এই মক টেস্টটা দেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এই যে অ্যাপটা আছে, উজ্জ্বল স্যার কোচিং, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে যে ডাউনলোড করবে, এবং এই মক টেস্টগুলো দিতে পারবে, এবং এই যে ভিডিওগুলো রেকর্ডিং হচ্ছে এবং ক্লাসগুলো হচ্ছে, সেগুলোর একদম কোর্স আমাদের আহ, এটা হচ্ছে মানে অ্যাপে পাবে। অবশ্যই আমাদের অ্যাপটা ভিজিট করো, দেখো তোমার পছন্দ মতো তোমার প্রিপারেশনের মানে প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য কোন কোর্সটা উপযুক্ত, তোমরা অবশ্যই বাই করতে পারো। তো চলো আমরা শুরু করি। দেখো, তাহলে দেখো সময়সীমা কি বলেছিলাম, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজকের বিষয় হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে কি কি বলা হয়? পরবর্তী ঋগ বৈদিক যুগ বা মহাজনপদের যুগ। ঠিক এই সময় কিন্তু রামায়ণ বা মহাভারত এগুলো রচিত হয়েছিল, এটা মাথায় রেখো। এই 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 সময়কার যে ইতিহাস, ঠিক আছে, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এর ইতিহাসের জন্য আমরা কিসের উপর নির্ভর করতে পারি? ঠিক আছে, বেদের উপর নির্ভর করতে পারি। বেদ হচ্ছে 4টে: যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। কারণ ঋগ্বেদের উপর নির্ভর করতে পারবো না। কেন বলতো? কারণ ঋগ্বেদ অনেক আগেই রচিত হয়ে গেছে। বোঝা গেছে কি? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যজুর্বেদ, সামবেদ অথবা অথর্ববেদ হচ্ছে এই টাইমে, পরবর্তী বৈদিক যুগে তৈরি হয়েছিল। আর ঋগ্বেদটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। সুতরাং তার আগের ইনফরমেশন পেতে পারি ঋগ্বেদে। বোঝা গেল? তাহলে পরবর্তী ইনফরমেশন পাবো হচ্ছে এইগুলোতে: যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অপশন 4টেই যদি থেকে যায় যে কোনটা থেকে আমরা এই টাইমের ইতিহাস পাওয়া যায়, তাহলে হচ্ছে ঋগ্বেদ হবে না। আর ব্রাহ্মণ গ্রন্থ, ঠিক আছে, ব্রাহ্মণ্য সাহিত্য যেটা বলা হয়, উপনিষদ থেকে পাওয়া যায়, আরণ্যক থেকে, এইগুলোই হচ্ছে আমাদের ইতিহাসের মূল ভিত্তি। অর্থাৎ এই সব গ্রন্থ থেকে এই টাইমের ইতিহাস আমরা পেতে পারি। ঠিক আছে, এটা যেমন একটা বেদের, ঋগ্বেদের ফটো, এগুলো দেখো মানুষের জীবনযাত্রাগুলো বা হচ্ছে পড়াশোনার নিয়ম কানুন বা এইরকমই হচ্ছে তখন ছিল। এইরকম এখনকার মতো তো বিল্ডিং ছিল না, গাছের নিচে হচ্ছে গুরুদেব বসতেন বা শিক্ষক বসতেন, তার শিষ্যদের বা ছাত্রদের পড়াতেন। আচ্ছা, তারপরে আসছে রাজনৈতিক প্রেক্ষাপট। উপজাতীয় গণতন্ত্র থেকে কেন্দ্রভূত যা রাজতন্ত্রের দিকে অগ্রগতি হয়। মানে কি? দেখো, ছোট ছোট গোষ্ঠীতে রাজ্যরা ছিল, তাদেরকে উপজাতি বলছি। তারা কি তাদের হচ্ছে উপজাতির মধ্যে, তাদের মধ্যে নিজস্ব গণতন্ত্র ছিল, কিন্তু কি হয়, একটা অপরটার সঙ্গে সংঘর্ষ হয়, যে শক্তিশালী তাকে মানে দুর্বলকে মানে কুক্ষিগত করে নেয়। এর ফলে কি হয়, আস্তে আস্তে বড় জনপদের সৃষ্টি হতে থাকে এবং বৃহত্তর রাজ্য বা জনপদ গঠনের সূচনা হয়। ক্লিয়ার তো? আচ্ছা, রাজাকে সম্রাট উপাধি দেওয়া শুরু হয়। ধর্মীয় জীবন তখন কেমন ছিল? ধর্মীয়, এটাই গুরুত্বপূর্ণ। পরবর্তী ঋগ বৈদিক যুগের মানে এই প্রধান দেবতা কে, কারা ছিলেন? যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, এরা ছিলেন প্রধান দেবতা। ঠিক আছে, ইন্দ্র, অগ্নি, বরুণ। বরুণ হচ্ছে কিসের দেবতা? জলের দেবতা। ইন্দ্র হচ্ছে কিসের দেবতা? বজ্রপাত বা আকাশের বৃষ্টি দেবতা। আর অগ্নি হচ্ছে আগুনের দেবতা। আচ্ছা, এই সময় মানুষ হচ্ছে যজ্ঞ ও হোমের মাধ্যমে দেবতাকে তুষ্ট করার চেষ্টা করতো, মানে যজ্ঞ করা হতো বা হোম যজ্ঞ করা হতো। বুঝতে পেরেছো? মানে আগুন জ্বালিয়ে হচ্ছে
যজ্ঞ তোমরা অনেকেই দেখেছো। যজ্ঞের হচ্ছে প্রধান যেটা মন্ত্র হচ্ছে অং ভূর ভবস্বৎ তস্য স্বাহা। ঠিক আছে, এগুলো করা হয় আর গায়ত্রী মন্ত্র বলা হয়। আচ্ছা, ব্রাহ্মণদের প্রভাব বৃদ্ধি। দেখো, যাগযজ্ঞ যখনই করা হচ্ছে তখনই ব্রাহ্মণদের ধীরে ধীরে প্রভাবটা বৃদ্ধি হয়েছে। আমরা জানি তখন হচ্ছে চারটে সম্প্রদায় বিভক্ত হয়েছিল এবং কঠোরভাবে নির্বাচন। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে, এবং ব্রাহ্মণরাই হচ্ছে মানে প্রধান প্রভাব বৃদ্ধি হয়, মানে রাজারাই হচ্ছে ব্রাহ্মণদের উপদেষ্টা হিসেবে পালন করতেন, মেনে নিতেন। এবং রাজাদের বুঝতে পারছো, ব্রাহ্মণ মানে কোনো হচ্ছে ক্ষত্রিয় কুল সম্প্রদায়ের কুলগুরু হিসাবে কোনো একজন ব্রাহ্মণকে বেছে নেওয়া হতো, মানে তার কথা শুনেই হচ্ছে রাজারা হচ্ছে তাদের দেশ বা জনপদ পরিচালনা করতেন। উপনিষদের উদ্ভব। উপনিষদ জ্ঞান ও মুক্তির ধারণা হচ্ছে উপনিষদ থেকে পাওয়া যায়। উপনিষদের কথা, উপনিষদের কথাটার অর্থ কি? উপনিষদ মানে হচ্ছে গুরুর কাছে বসে যে শিষ্যরা জ্ঞান অর্জন করা হতো, এইটাকেই বলা উপনিষদ। উপনিবেশ, কার কাছে উপনিবেশ? গুরু কাছে বসে বসা, এটাকে উপনিষদ বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে যুদ্ধের দেবতা। ঠিক আছে, এটা ওই শুধু ঋগ্বৈদিক, আদি ঋগ্বৈদিক যুগেও ছিল। ইন্দ্রকে বলা হতো হচ্ছে পুরন্দর, পুর ধ্বংসকারী। এই জন্য অনেক ঐতিহাসিক বলেছে, মনে করতেন হচ্ছে আহ আর্যরা হচ্ছে সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য দায়ী। আচ্ছা, অগ্নি হচ্ছে যজ্ঞের দেবতা বা আগুনের দেবতা। বরুণ হচ্ছে নৈতিক বা শৃঙ্খলার দেবতা। প্রজাপতি হচ্ছে সৃষ্টির দেবতা, প্রজাপতি ব্রহ্মা বলা হয়। ঠিক আছে, বায়ু, সূর্য, সোম এগুলো হচ্ছে অন্যান্য দেবতা। আচ্ছা, যজ্ঞের গুরুত্ব। যজ্ঞ, অনেক রকম যজ্ঞ পালন হতো এই সময়টায়। আমি কোন সময় আলোচনা করছি? 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই যে টাইমটা। ঠিক আছে, অশ্বমেধ যজ্ঞ, তোমরা রামায়ণে অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছো। অশ্বমেধ যজ্ঞটা কি? যেমন রাজা রামচন্দ্র হচ্ছে দিগ্বিজয় করে আসার পরে তার ঘোড়াকে মালা পরিয়ে বা হচ্ছে মানে তার রাজ্যের কোনো একটা প্রতীক দিয়ে ছেড়ে দিতেন, চতুর্দিকে 4টে ঘোড়া। ঠিক আছে, এবার যে যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যই হচ্ছে, মানে না না, যুদ্ধ হবে না প্রথম অবস্থায়। হ্যাঁ, মানে যে রাজ্যের উপর দিয়ে ঘোড়া ঘোড়া যাবে সেই রাজ্যটা হচ্ছে রামচন্দ্রের অধীনে হয়ে গেল, মানে বশ্যতা স্বীকার করলো। কেউ যদি ওই ঘোড়াকে হচ্ছে আটকে রাখে, ঠিক আছে, বা মানে প্রতিবাদ করে, তবেই হচ্ছে যুদ্ধ হতো। তোমরা জানো হচ্ছে লব কুশ, রামচন্দ্রের হচ্ছে দুই পুত্র, তারা কি করেছিল? ওই ঘোড়াকে আটকে রেখেছিল। এবার চতুর্দিকে, চারদিকে, 3 দিকের ঘোড়া ফিরে এসছে। এবার হচ্ছে মানে রামচন্দ্র যখন বুঝতে পারলো যে ওইখানে মানে ঘোড়া আসছে না, এবার কেন আসছে না, তখনই দেখা গেল হচ্ছে দুটো বালক হচ্ছে ঘোড়াকে আটকে রেখেছে। সুতরাং হচ্ছে তখন ওই যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে হচ্ছে মানে ভরত, শত্রুঘ্ন, লক্ষণ সবাই হচ্ছে মারা গিয়েছিল। তারপর তার পরবর্তীতে আমরা জানি রামায়ণের গল্প থেকে বাল্মীকি হচ্ছে তাদের হচ্ছে বাল্মীকি কুমন্ডলের জল দিয়ে তাদের আবার পুনর্জীবিত করেছিলেন। তো এই যে এটাই ছিল সেই সময়ের হচ্ছে মানুষের জীবন যাপনের কালচার। ঠিক আছে, এবং এই অশ্বকে কি করা হতো? অশ্বকে বা গোমেদ মানে গরুকে, গোমেদ যজ্ঞ মানে গরুকে, ঠিক আছে, এই এদেরকে বলি দেওয়া হতো, এখনো যেমন হয়। ঠিক আছে, তাতে কি করা হতো? তাতে কি হতো? প্রচুর অশ্ব বা প্রচুর হচ্ছে গরুর বলি হয়ে যেত। এতে কি হতো হচ্ছে মানে চাষবাসের ক্ষতি হতো, কৃষকেরা গরু পেতেন না। তার সুতরাং এই ধর্ম থেকে অন্য একটা ধর্মের তারা পন্থা অবলম্বন করে এবং সেই সময়, ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দের এই টাইমে হচ্ছে ভগবান মহাবীর এবং বুদ্ধদেবের আবির্ভাব হয় এবং তারা তাদের আলাদা ধর্মমত পোষণ করেন। দেখা যায় নিচু শ্রেণীর লোকেরা, মানে ব্রাহ্মণ নয়, তারা কিন্তু হচ্ছে ওই
মানে বুদ্ধ ধর্ম এবং গৌতম ধর্মের প্রতি বুদ্ধ ধর্ম অথবা জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কারণগুলো এই যে অশ্বমেধ যজ্ঞ, সংস্কৃত মন্ত্র মন্ত্র উচ্চারণ তারা হচ্ছে সাধারণ মানুষ তো করতে পারতো না। তার জন্য এই ধর্মটা হচ্ছে পরিত্যক্ত হয়ে যায়, হিন্দু ধর্মটা। বোঝা গেল? আচ্ছা, যজ্ঞে পশু বলি প্রচলিত ছিল, যেটা যার কারণে বললাম প্রচুর পশু বলি হতো। এবং যজ্ঞের ব্যয়ভার কি হতো, রাজা বহন করতেন। ব্রাহ্মণরা তো ফর্দ লিখে দিয়ে দিতেন রাজাকে, এই লাগবে। এবার রাজা কি করবেন? রাজা কি নিজের থেকে করবে? রাজারা হচ্ছে তার জন্য কর চাপিয়ে দিতে কাদের উপর? প্রজাদের উপর। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সামাজিক কাঠামো, বর্ণ ব্যবস্থা তো মানে আরো শক্তিশালী হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে, এই চারটে বর্ণ ছিল, আগেও ছিল, কিন্তু এইটা হচ্ছে প্রবল শক্তিশালী হয়েছিল। তার মানে কি, ব্রাহ্মণ হচ্ছে সবসময় তার ব্রাহ্মণ্যত্ব ফলিয়ে রাখতেন। আর শূদ্রদের হচ্ছে অপাংতেয়, নিচু শ্রেণীর চোখে দেখা হতো। ঠিক আছে, তাহলে ব্রাহ্মণের কাজ কি ছিল? যাগযজ্ঞ করা, পূজা অর্পণ করা, এটাই ছিল ব্রাহ্মণদের কাজ। ঠিক আছে, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা বা রাজ্য শাসন করা। আর বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রের কাজ কৃষি কাজ। এই চারটে বর্ণের বিভক্ত ছিল এবং চারটে বর্ণের আলাদা আলাদা তাদের হচ্ছে পেশাও নির্ধারিত ছিল। আচ্ছা, নারীর অগ্রাধিকার হ্রাস পায়। ঠিক আছে, নারীর অধিকার পরবর্তী ঋগ্বৈদিক যুগে কমে গিয়েছিল। বুঝা গেছে? আদি ঋগ্বৈদিক যুগে যতটা নারীর গুরুত্ব ছিল, পরবর্তী ঋগ্বৈদিক যুগে নারীর মর্যাদা কমতে থাকে। এবং পিতৃতান্ত্রিক সমাজ, আমরা সবাই জানি হচ্ছে আর্য সমাজ ছিল পিতৃতান্ত্রিক। পিতাই ছিলেন পরিবারের প্রধান, তাই তো? পিতাই ছিল পরিবারের প্রধান। সিন্ধু সভ্যতা ছিল কিন্তু মাতৃ প্রধান, মাই ছিল পরিবারের প্রধান। তাহলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? পিতৃতান্ত্রিক। আচ্ছা, পরিবারের পিতার সর্বোচ্চ কর্তৃত্ব। ঠিক আছে, এগুলো একটু, হ্যাঁ, হ্যাঁ, দেখো এই যে ইনফরমেশন গেল, এগুলো তোমার একটা ওই টাইমটা সম্পর্কে একটা কনসেপ্ট, কনক্রিট ধারণা তৈরি করবে, যার পরিপ্রেক্ষিতে তোমার যে প্রশ্নই আসবে তুমি অ্যান্সার করতে পারবে। এই যে তাদের জীবনযাত্রা এইরকমই ছিল, দেখো একদম অরিজিনাল, হয়তো আঁকা, কিন্তু তুমি যদি হচ্ছে মানে বাস্তবে চিন্তা করো, এইরকমই হয়তো তারা হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা যেত ঘোড়ার পিঠে বা গরুর পিঠে করে যেত, তাদের সঙ্গে যে এই ছাগল থেকে গরু, এগুলোর সঙ্গে ছিল, এগুলোই তো ছিল তাদের জীবিকার প্রধান উৎস। হ্যাঁ, পশুপালন। হ্যাঁ, পশুপালন, কৃষিকাজ, এগুলোই ছিল প্রধান। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবার বা বিবাহ। এক এক পত্নিক প্রচলিত হলেও বহু পত্নীকও প্রচলিত ছিল। মানে দেখো, একটাই বিবাহ করবে, এটাই হচ্ছে মেন সিস্টেম ছিল, প্রচলন ছিল। কিন্তু বহুপত্নী, যার সামর্থ্য আছে সে করতে পারতো। যেমন হচ্ছে রাজা দশরথ, রামচন্দ্রের পিতা, তার কটা পত্নী ছিলেন? ঠিক আছে, তিনটে পত্নী ছিল তো। কি কি? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। বুঝছো, তিনটে পত্নী ছিলেন। মানে তাহলে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। আমি বলছি রামায়ণ এবং মহাভারত এই টাইমে, মহাভারত আরো পরে, রামায়ণ আগে। বুঝতে পেরেছো? আচ্ছা, বাল্য বিবাহ বিবাহ ধীরে ধীরে প্রচলিত হয়। নারীদের শিক্ষার সুযোগ সীমিত ছিল। মানে গুরু গৃহে সাধারণত আমরা জানি হচ্ছে পুরুষেরাই যেত, বালক বালকেরাই যেত। যে তাদের আবার তার চারটে মানে জীবনকে চারটে পর্যায়ে ভাগ করা হয়েছে। কি কি? একটা আর্য বা মানে আর্য পুরুষের জীবন চারটে ভাগে বিভক্ত ছিল। কি কি বলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয় তো বর্ণ প্রথা। আর একটা মানুষের, পুরুষের জীবন চারটে ভাগে বিভক্ত ছিল। কি কি? ব্রহ্মচর্য, প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গায়রস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। মানে চারটে স্টেজে একটা জীবন পুরো কমপ্লিট হতো। ঠিক আছে। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা গুরুকুল শিক্ষা ব্যবস্থা। গুরুদেব, আহ গুরুগৃহে বেদ বা শাস্ত্র এগুলোই অধ্যয়ন করা হতো, অধ্যয়ন করানো হতো। বুঝতে পেরেছো?
সেই সময় কি হতো অ্যাকচুয়ালি হচ্ছে গুরুগৃহে হচ্ছে শিষ্যরা যেতেন। ঠিক আছে? গুরুদেব হচ্ছে তার তার বিনিময়ে কোনো টাকা পয়সা নিত না। কিন্তু তার বিনিময়ে কি করতে গুরুদেব ওদের যে কাজকর্ম, হাল চাষ, লাঙল চাষ থেকে শুরু করে সমস্ত কাজকর্ম শিষ্যরা করতেন এবং গুরুদেব হচ্ছে তার শিক্ষা, তার জ্ঞান হচ্ছে তাদেরকে দিতেন। মানে সুশিক্ষায় শিক্ষিত করে করতেন। এরকম সিস্টেম ছিল। আচ্ছা, তাদের হচ্ছে প্রধান ভাষা মানে গুরুদেব যে ভাষায় হচ্ছে তাদেরকে শিক্ষা দিতেন সেই ভাষাটা অবশ্যই সংস্কৃত। সংস্কৃত মানে কি পড়ানো হতো? বেদ, ঠিক আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এগুলো পড়ানো হতো। তারপরে ব্রাহ্মণ, উপনিষদ এগুলো করানো হতো। এগুলো হচ্ছে তাদের পড়াশোনার মূল বিষয় ছিল। শিক্ষার উদ্দেশ্য ধর্ম, যজ্ঞ, সমাজ পরিচালনা করা, ধর্ম পরিচালনা করা। কেউ হচ্ছে বেদ মুখস্থ করতেন, পরবর্তীতে তিনি হচ্ছে যাগযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করতেন, ধর্ম পরিচালনা করতেন। ঠিক আছে? তারপরে দেখো অর্থনৈতিক জীবন কি ছিল? কৃষি প্রধান বা পশুপালন ভিত্তিক অর্থনৈতিক জীবন ছিল। লাঙ্গল চাষ শুরু। ঠিক আছে? কি ধরনের চাষ হতো? গম, যব, ধান এগুলোই হচ্ছে চাষবাস হতো তখনকার দিনে। হ্যাঁ, আচ্ছা, সেচ ব্যবস্থা উন্নত সেচ ব্যবস্থা ছিল, মানে সেচ ব্যবস্থার উন্নতি হয়েছিল। কথা বলো না প্লিজ, কনসেন্ট্রেট টু মি। দেখো সেচ ব্যবস্থার উন্নতি মানে কি? ও হচ্ছে নালা খনন করে হয়তো কৃষি কাজের কৃষি জমির উপর হচ্ছে জল ব্যবস্থা করা হতো, জল সাপ্লাইয়ের ব্যবস্থা। আচ্ছা, অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য ছিল, অর্থনীতি আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য চলতো তখন। আভ্যন্তরীণ মানে দেশের মধ্যে বাণিজ্য চলছে, আভ্যন্তরীণ মানে দেশের মধ্যে অভ্যন্তরীণ, আর বহির্বাণিজ্য মানে বাইরের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। বিনিময় প্রথা মেনলি হচ্ছে ব্যবসা বাণিজ্য চলতো বিনিময় প্রথার মাধ্যমে। তাছাড়া মুদ্রার প্রচলন ছিল। কি কি? যেমন ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয়। আমরা জানি আর্য সমাজের একটা দুটো মুদ্রার নাম কি? স্বর্ণ মুদ্রা, নিষ্ক এবং মনা। এই মুদ্রাগুলো প্রচলিত ছিল। বোঝা যাচ্ছে? প্রধান বাণিজ্য পথ উত্তরাপথ এবং দক্ষিণাপথ। এই যে উত্তরাপথ মানে উত্তর ভারতে, দক্ষিণাপথ মানে দক্ষিণ দিকে। মানে এদের বাণিজ্যের প্রধান রাস্তাটাই ছিল গঙ্গা নদীকে কেন্দ্র করে। আচ্ছা, শিল্প, কারুশিল্প, লৌহ যন্ত্রের ব্যবহার, বস্ত্র, মৃৎশিল্প, ধাতু শিল্পের উন্নতি এগুলো চলতো। মানে গয়না ও অস্ত্র উৎপাদন এগুলোই ছিল হচ্ছে শিল্প প্রধান। ঠিক আছে? এখনকার মতো ইলেকট্রনিক শিল্প নয়, কম্পিউটার তৈরি নয়। তাদের হচ্ছে তারা যে যে পরিবেশে যতটা জ্ঞান ছিল সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে বস্ত্র, মৃৎশিল্প, মৃৎশিল্প মানে মাটির শিল্প, ধাতু শিল্প মানে ধাতুর জিনিসপত্র তৈরি করা হতো, গয়না পরিধানের জন্য, অস্ত্র এগুলোই উৎপাদন করা হতো। আচ্ছা, ধীরে ধীরে হচ্ছে গ্রাম থেকে নগরায়নের রূপান্তর। ঠিক আছে? আমরা জানি আর্য সমাজ ছিল কি কেন্দ্রিক? গ্রাম কেন্দ্রিক। ঠিক আছে? মানে গ্রামীণ সভ্যতা ছিল এবং আস্তে আস্তে ধীরে ধীরে নগরের উৎপত্তি হয়। বুঝা গেল? যেমন হচ্ছে মগধকে কেন্দ্র করে পাটলিপুত্র, গ্রীব্রজ এগুলো বড় বড় শহর। ঠিক আছে? বৈশালী এগুলো। আচ্ছা, বাজার ও হাটের উদ্ভব। হাট মানে কি? বাজার মানে প্রতিদিন বসতো, আর হাট মানে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে মানে এলাকার মানুষ সম্মিলিত হয়ে তাদের মধ্যে কেনা বেচা হতো। ঠিক আছে? আচ্ছা, এই দুর্গনগর মানে ফোর্ট ফিল্ড সিটিজ গড়ে ওঠা শুরু হয়। এগুলো রাজারাই করতেন। বুঝতেছো? দুর্গ জানো তো? যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়। আচ্ছা, রাজনৈতিক পরিবর্তন, ক্ষুদ্র জনপদ একত্রিত হয়ে বৃহৎ জনপদ রূপান্তর হয়। শক্তিশালী রাজার উত্থান হয়। স্থায়ী সেনাবাহিনী হয়। এবার আসছে দেখো আমাদের ওই টাইমে হচ্ছে জীবনযাত্রা মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসে মহাজনপদ সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে।
সেইটা নিয়ে আলোচনা করছি। তাহলে কটা মহাজনপদের ছিল? ১৬টা। এবার এই ১৬টা মহাজনপদ এর অবস্থান, ঠিক আছে, এবং তাদের রাজধানী এটা আমরা জানবো। তার আগে বলি আমাদের হচ্ছে কোচিং এর নিজস্ব প্রকাশ বই রয়েছে। এগুলো হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। পুলিশ কনস্টেবল, আর্মি এবং হচ্ছে এসএসসি জিডির জন্য বই আছে। আচ্ছা, এই যেমন হচ্ছে প্রথম যে মহাজন পদটা হচ্ছে অঙ্গ। ঠিক আছে, ১৬টা মহাজন পদের মধ্যে অঙ্গ একটা মহাজন পদ। অঙ্গটা হচ্ছে ওই বলো, এই যে অঙ্গ অবস্থান, মানে এখন যেটা বঙ্গ এটাই হচ্ছে অঙ্গ। অঙ্গ মহাজন পদের রাজধানী ছিল চম্পা। ক্লিয়ার? না না, এটা বিহার নয়, বিহার তো মগধ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে যে মালদা, বীর, মুর্শিদাবাদ এইটাই ছিল অঙ্গ। ঠিক আছে, বা বাংলাদেশের কিছু অংশ। এই অঞ্চলটা তখনকার দিনে কি ছিল বলতো, এখানে জনবসতিই ছিল না। এগুলো ছিল হচ্ছে কি মানে ইয়ের মতো ওই জলাকীর্ণ, মানে সমুদ্রের জলে হচ্ছে বুঝতে পারছো, সমুদ্রের জলে ঢাকা ছিল। ধীরে ধীরে হচ্ছে এই যে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদীর যে হচ্ছে পলি জমে জমে এই গাঙ্গেয় সমভূমি তৈরি হয়েছে। কোন সালের কথা বলছি বুঝতে পারছো? এখন থেকে কত ২০০০-এর উপরে, ২০০০ খ্রিস্টপূর্বাব্দ, না ২০০০, প্রায় ৩০০০, ৩৫০০, ২৫০০ থেকে ৩০০০ বছর আগের কথা। বুঝতে পারছো? ২৫০০ থেকে ৩০০০ বছর আগে এই যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি না, এগুলো হচ্ছে ধরো হচ্ছে সমুদ্রের জলে হচ্ছে জোয়ার ভাটা হতো। ধীরে ধীরে পলি জমে জমে এখানে হচ্ছে সমভূমি তৈরি হয়েছে, মানুষ বসতি তৈরি হয়েছে সেই সময়টা। তাহলে অঙ্গটা ছিল হচ্ছে এই জায়গাটা, ধরো বিহার, বিহার নয়, বর্তমান হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, বা হচ্ছে তোমার হচ্ছে জলপাইগুড়ি বা মালদা। ঠিক আছে, গৌড় যেটা বলা হতো, এইটা হচ্ছে অঙ্গ ছিল। এটা কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরে মগধ দ্বারা দখলীকৃত হয়েছিল। মগধ হচ্ছে এটাকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল। আচ্ছা, এবার আসছি। হুম, রাজগৃহ, পরবর্তীতে পাটলিপুত্র। আচ্ছা, এটা হচ্ছে মগধ। এই মগধই হচ্ছে সমস্ত মহাজন পদ গুলোকে পরাজিত করে, মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছিল। তারপরে আমরা পরবর্তীতে সম্রাট পেয়েছিলাম, বিম্বিসার থেকে শুরু করে অনেক সম্রাট পেয়েছি। হ্যাঁ, তাহলে রাজ প্রথম রাজধানী ছিল কোথায়? রাজগৃহ। রাজগৃহ বর্তমান বিহারে। পরবর্তীতে পাটলিপুত্র হয়। রাজনৈতিক ও সামরিক শক্তিতে শীর্ষে এটাই মগধ শীর্ষে ছিল। ঠিক আছে, এই এই মগধকে কেন্দ্র করে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য প্রভৃতি বংশের উদ্ভব হয়। সম্রাট অশোকের বুদ্ধ ধর্ম প্রচারের কেন্দ্র ছিল এই মগধ। আচ্ছা, ব্রিজি বা ভজ্জি। ঠিক আছে, ভজ্জি এর রাজধানী ছিল বৈশালী। আমি আগে একবার আলোচনা করেছিলাম, বৈশালী ছিল সাংস্কৃতিক এবং এডুকেশনাল হাব যদি বলো। বুঝতে পেরেছো? বৈশালী ছিল কালচারাল অ্যান্ড এডুকেশনাল ক্যাপিটাল। কার? মগধের। এখানে বৈশালী ছিল অ্যাকচুয়ালি হচ্ছে বজ্জি বা বজ্জির রাজধানী ছিল বৈশালী। এটা হচ্ছে লিচ্ছবি গোষ্ঠীর দ্বারা পরিচালিত। লিচ্ছবি একটা গণতান্ত্রিক একটা উপজাতি, তাদের দ্বারা পরিচালিত হতো। হুম, প্রাচীন প্রজাতন্ত্রের অন্যতম উদাহরণ হচ্ছে, এখন যেমন ভারত হচ্ছে রিপাবলিক কান্ট্রি, এই বৈশালী ছিল তৎকালীন সময় একটা গণতান্ত্রিক রাষ্ট্র। বুঝতে পেরেছো? মানে রাজা হচ্ছে মানুষের ভোটে, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হতো। এবং বৈশালী ছিল গৌতম বুদ্ধের অত্যন্ত প্রিয় স্থান। জীবনের বেশিরভাগ সময় হচ্ছে গৌতম বুদ্ধ বৈশালীতে কাটিয়েছেন। আচ্ছা, মল্ল মহাজনপদ এর রাজধানী হচ্ছে কুশীনগর। তাহলে বৈশালীটা দেখানো হয়নি। আচ্ছা, বজ্জি, এই যে এইটা বজ্জির রাজধানী হচ্ছে বৈশালী, তার পাশেই হচ্ছে মল্ল, সবই উত্তরপ্রদেশে।
রাজধানী হচ্ছে কুশীনগর বাবা পাবাপুরী। আমরা জানি হচ্ছে পাবাপুরীতে কে মারা গিয়েছিলেন? হুম? মহাবীর। হ্যাঁ, আর কুশীনগর মারা গিয়েছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ। মানে খুব একটা কাছাকাছি নয়। আচ্ছা, দুটো রাজধানী, একটা হচ্ছে কুশীনগর এবং পাওয়াপুরী ছিল। ঠিক আছে? কার রাজধানী? মল্ল। মল্লটা কোথায়? এই যে দেখো ওই নেপালের কাছাকাছি অঞ্চলে। আচ্ছা, এর বিশেষত্ব প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা হচ্ছে তাহলে মল্ল এবং ভজ্জি, এটা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হচ্ছে কুশীনগর। দুটো রাজধানী ছিল যেটা বললাম, ঠিক আছে? আর দুই রাজধানী। আচ্ছা, কাশী। কাশী তো এখন নাম কাশী আছে, কোথায়? উত্তরপ্রদেশে, গঙ্গা নদীর পাশে অবস্থিত এই যে কাশী। ঠিক আছে? কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। বুঝতে পেরেছো? বারাণসী, বারাণসীতে শিব মন্দির আছে বিখ্যাত। আর বারাণসীতে প্রচুর হচ্ছে ঘাট আছে, যেখানে হচ্ছে শ্মশান। হ্যাঁ, রাজধানী হচ্ছে, হ্যাঁ, বারাণসী। আচ্ছা, বিশেষত হচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র বারাণসী ছিল। আচ্ছা, সুতি কাপড় ও বাণিজ্যের সমৃদ্ধ, কৌশলের সাথে সংঘর্ষে জড়িয়ে ছিল হচ্ছে বারাণসী। ঠিক আছে, এটা দরকার নেই। আচ্ছা, কৌশল হচ্ছে বারাণসীর পাশেই হচ্ছে কৌশল। দেখো, কাশী, কৌশল হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে কৌশল, কোশালা বা কৌশল। ঠিক আছে? কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবস্তি। ঠিক আছে? জীবনানন্দ দাশের কবিতা আছে না? হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর বিদর্ভ নগরে। সব এখানে উল্লেখ। আচ্ছা, এই সেই শ্রাবস্তি, জীবনানন্দ দাশের কবিতায় উল্লেখ আছে। আচ্ছা, বিশেষত অযোধ্যা নগরীও এর অন্তর্ভুক্ত ছিল। এগুলো দরকার নেই। এটা ভগবান রামচন্দ্রের ঐতিহাসিক, ঠিক আছে, রাজ রাজ রাজ্য। কারণ হচ্ছে কোশলের রাজা হচ্ছে রামচন্দ্র ছিলেন। ঠিক আছে? হ্যাঁ, অযোধ্যা। আচ্ছা, বুদ্ধ যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তোমাদের হচ্ছে রাজধানী, মানে মহাজন পথটা এবং রাজধানীটাই হচ্ছে, এটুকু মনে রাখলেই হবে। তাহলে বৎস, বৎস হচ্ছে এই বর্তমান মধ্যপ্রদেশে। ঠিক আছে? যার রাজধানী হচ্ছে কৌশাম্বী। বৎস হচ্ছে বাণিজ্য কেন্দ্র এবং রাজনৈতিক শক্তি, মধ্য গঙ্গা উপত্যকায় অবস্থিত। বুদ্ধ ও জৈন ধর্মের প্রসার এখান থেকেই হয়েছিল। ঠিক আছে? চেদি, ঠিক আছে, চেদি মধ্যপ্রদেশে। এই দেখো চেদি। চেদির রাজধানী হচ্ছে শক্তিমতী। ঠিক আছে? মহাভারতে উল্লেখিত, এই চেদির উল্লেখ আছে মহাভারতে। কৃষি উৎপাদনের সমৃদ্ধ স্থান, বিন্ধ্যা পর্বতের অঞ্চলে অবস্থিত। বিন্ধ্যা পর্বত কোথায়? মধ্যপ্রদেশে। তাহলে এইখানে হচ্ছে চেদি। তারপর অবন্তী। অবন্তী মহাজনপদ হচ্ছে এইটাই হচ্ছে অবন্তী। ঠিক আছে? এই যে অবন্তী। আর দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ, সেটা হচ্ছে অসমক। ঠিক আছে? অসমক। আচ্ছা, এই অবন্তী, অবন্তীটা বর্তমান কোথায় হচ্ছে? মহারাষ্ট্রের দিকে। অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়িনী এবং মাহিষ্মতি। ঠিক আছে? দুটো রাজধানী ছিল। মালব অঞ্চলে অবস্থিত। মালব মানে বর্তমান হচ্ছে ওই অ্যাকচুয়ালি গুজরাট মহারাষ্ট্রের ওই অঞ্চলটাকে মালব বলা হতো। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র, পরবর্তীতে মগধের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছিল। আচ্ছা, সুরসেন, সুরসেনের রাজধানী হচ্ছে মথুরা। কৃষ্ণের জন্ম, কৃষ্ণ রিলেট। ঠিক আছে? আচ্ছা, শ্রীকৃষ্ণের জন্মভূমি। বোঝা গেল? গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, ব্রজভূমি। আচ্ছা, আচ্ছা, পাঞ্চাল। হ্যাঁ, এটা প্রত্যেকটা দেখো, মহাভারতের অ্যাকচুয়ালি এই যে আমি প্রথমেই তো বললাম, এই যে যে এই সময়কার ইতিহাস, মহাভারত রামায়ণ থেকেও অনেক কিছু পাওয়া যায়। এছাড়া হচ্ছে ঋগ্বেদ নয়, যজুর্বেদ, অথর্ববেদ, এটা থেকে মানে ওই টাইমের হচ্ছে ধর্মীয় কালচার, বা ওই সময় হচ্ছে দেখো, ওই সময় রামচন্দ্র বিশেষ আমার মতে হচ্ছে একটু ধর্মীয় দিক থেকে যদি আলাদা হয়,
রামচন্দ্র হয়তো কোনো একটা ওই কোশল রাজের এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি খুব ভালোভাবে সাম্রাজ্য পরিচালনা করতেন। তাকে কেন্দ্র করেই হচ্ছে কোনো একজন ব্যক্তি, বাল্মীকি নামক কোনো একজন ব্যক্তি তাকে নিয়েই হচ্ছে রচনা করেছেন রামায়ণ। আর সেটাই হচ্ছে পরবর্তীতে আমাদের ভগবানের রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এইটা দেখো ইতিহাস, ইতিহাস হচ্ছে বাস্তবতাকে কেন্দ্র করে যুক্তিসঙ্গত, আর হচ্ছে ধর্মীয় গ্রন্থ হচ্ছে আলাদা রকম। এর দুজনের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, সুতরাং তার মধ্যে আমরা যাব না। ঠিক আছে, মহাভারতের একরকম আলাদা বলবে, কিন্তু ইতিহাস কিন্তু হচ্ছে বাস্তব তুলে ধরেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তর্ক সাপেক্ষ, যে যেটা বিশ্বাস করে। আচ্ছা দেখো, পাঞ্চাল ঐচ্ছত্র উত্তর দিকের রাজধানী, আর হচ্ছে দক্ষিণ দিকের রাজধানী হচ্ছে কাম্পিল্য। পাঞ্চালটা কোথায় বলো? আচ্ছা, পাঞ্চাল হচ্ছে এইখানে পাঞ্চাল। এই যে পাঞ্চাল, ঠিক আছে, মানে উত্তর ভারত, উত্তরপ্রদেশের উত্তর দিকে, উত্তরাখণ্ড বা বর্তমান ঠিক আছে, নয়ডা টয়ডা এই অঞ্চলটা। আচ্ছা, বিশেষত বৈদিক যুগের গুরুত্বপূর্ণ ভূমিকা, দ্রৌপদীর হচ্ছে জন্মভূমি পাঞ্চাল, এই জন্য দ্রৌপদীর অপর নাম হচ্ছে পাঞ্চালী। তোমরা অনেকেই জানো, বুঝতে পেরেছো? কৃষি ও উৎপাদনের উন্নত। এবার কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যেখানে, ঠিক আছে, যার রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর। বুঝতে পেরেছো? মহাভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য। ঠিক আছে, মহাভারতের কেন্দ্র, বৈদিক সংস্কৃতির প্রধান কেন্দ্র, বুদ্ধ যুগের এটা প্রভাবশালী হয়। বুঝতে পেরেছো? গান্ধার, গান্ধার বর্তমান হচ্ছে গান্ধারী, বর্তমান পাকিস্তানে, পাকিস্তান আফগানিস্তান, আফগানিস্তানে গান্ধার। ঠিক আছে, আফগানিস্তানে, মানে অ্যাকচুয়ালি আফগানিস্তান পাকিস্তানের বর্ডারে এই অঞ্চলটাই গান্ধার ছিল, যার রাজধানী হচ্ছে তক্ষশিলা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যার একজন অধ্যাপক ছিলেন হচ্ছে চাণক্য, পরবর্তীতে বিষ্ণুগুপ্ত। তাহলে আর হচ্ছে মহাভারতের উল্লেখ আছে গান্ধার, গান্ধারী কে ছিলেন? মা, ঠিক আছে, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধার। ঠিক আছে? আর হচ্ছে পান্ডুর পত্নী হচ্ছে কে? কুন্তী। তারপর দেখো, প্রাচীন শিক্ষা কেন্দ্র, তক্ষশিলার নাম তো আমরা জানি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলে বিস্তৃত, যেটা আমি বললাম। পারস্য এবং গ্রিক প্রভাব রয়েছে স্পষ্ট, কারণ হচ্ছে এই এই অঞ্চলে হচ্ছে পারস্য বা গ্রিকরা, মেসিডোনিয়া সম্রাট আলেকজান্ডার এই অঞ্চলে প্রথমে পদার্পণ করেছিলেন। তিনি এসেছিলেন না, তার সঙ্গে আরো যারা হচ্ছে গ্রিক, ঠিক আছে, এই গ্রিসের মানুষ, ম্যাসিডোনিয়ার মানুষ ওই অঞ্চলে এখানে আসছে, গ্রিক প্রভাব রয়েছে। আচ্ছা, কম্বোজের রাজধানী হচ্ছে রাজপুরী, বর্তমান আফগানিস্তান, ঠিক আছে, ও কাশ্মীর অঞ্চলে। পশুপালন এবং ঘোড়া প্রজননের জন্য বিখ্যাত ছিল। পারস্য সংস্কৃতির প্রভাব ছিল স্বাভাবিকভাবেই, ওখানে পারস্য। হ্যাঁ, একমাত্র মহাজনপদ হচ্ছে অসমক, যেটা দক্ষিণ ভারতে বিন্ধ্যা পর্বতের দক্ষিণে অবস্থিত। আচ্ছা, অসমকের রাজধানী হচ্ছে পৈথান বা পৈথান। হ্যাঁ, ঠিক আছে। আর পরবর্তীতে সাতবাহন বংশ, ওই সাতবাহন বংশটা কখন থেকে শুরু? ওই খ্রিস্টপূর্ব 1 শতাব্দী থেকে, এরকম সময়, বুঝতে পেরেছো? মানে ওই এখানে হচ্ছে শুঙ্গ বংশের পতন, কাল্য বংশের পতনই হচ্ছে সাতবাহন, এই সময় হচ্ছে সাতবাহন বংশ ছিল দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, গোদাবরী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? হচ্ছে পৈথান নগরী বা পৈথান কোথায়? গোদাবরী নদী। বাণিজ্য কৃষি কেন্দ্র উভয় ক্ষেত্রেই উন্নত ছিল। আচ্ছা, মৎস্যের রাজধানী হচ্ছে বিরাটনগরী, এইটা মৎস্য, ঠিক আছে। হ্যাঁ, সে প্রত্যেকটা মহাজনপদ মহাভারতে উল্লেখ আছে, ঠিক আছে।
মহাভারতে বিরাট রাজার রাজ্য, হ্যাঁ, গোপালন ও কৃষি উৎপাদনে সমৃদ্ধ, গঙ্গা যমুনার উপত্যকায় অবস্থিত। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে ছিল। এখানে আর এমসিকিউ কোশ্চেন আমি পরে হচ্ছে এই আলোচনা করে দেব। তাহলে আজকের কি আলোচনা করলাম? 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মানুষের হচ্ছে ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক জীবনযাত্রা এবং মহাজনপদগুলো এবং তাদের রাজধানী। এখান থেকে ধরো এই জায়গা থেকে যদি কোশ্চেন থাকে এখান থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে সব অত্যন্ত ডিটেলসে আছে ইনফরমেশন গুলো। ঠিক আছে? থ্যাংক ইউ। এবং পরবর্তী নেক্সট ক্লাসের জন্য তোমরা হচ্ছে অ্যালার্ট থেকো। ঠিক আছে। কত মিনিট লাগবে?